আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, দ্য সিনিয়র ইন্সট্রাক্টর অফ অ্যাডভান্স লার্নিং উইথ লিজেন্ড। আশা করি আমরা যে বিগত যে ক্লাসগুলো করাইছি এগুলো তোমরা বেসিক থেকে সম্পূর্ণ ভালো করে বুঝেছো। আমরা বেসিক থেকে এটা সবগুলো ক্লিয়ার করেছি। আজকে আমরা আরেকটি নতুন অধ্যায় নিয়ে এসেছি। আমাদের রসায়নের তৃতীয় অধ্যায়ের পদার্থের গঠন। এই অধ্যায়টা অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আসলে এই অধ্যায়টা যদি একটু বুঝে তোমরা পড়ো তাহলে দেখবে এখানে খুব অল্প পরিমাণ আমাদের সৃজনশীল আসতে পারে, এরকম খুব অল্প পরিমাণই টপিক আছে। আমরা আমাদের ক্লাসের শেষে আজকে এই টপিক গুলো নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। তার আগে আমরা বেসিক কিছু ধারণা দিতে চাই এটার সম্বন্ধে। আমরা এটা নিয়ে আজকে একটু বেসিক আলোচনা করি। প্রথমে আমরা একটু বেসিক নিয়ে পড়া শুরু করি। প্রথমে আমরা শুরু করব মৌলিক পদার্থ নিয়ে। মৌলিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে কি বলা হয়? মৌলিক পদার্থ বা মৌল বলা হয়। তোমরা দুইটাই বলতে পারো। এটা আমাদের ক নাম্বার কোশ্চেনে আসতে পারে। যেমন এটার উদাহরণ হলো নাইট্রোজেন, ফসফরাস, কার্বন, অক্সিজেন ও হিলিয়াম। এগুলো কিন্তু এক একটা মৌলিক পদার্থ। আর আমরা যদি যৌগিক পদার্থের কথা বলি, যে সকল পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌল পাওয়া যায় তাদেরকে কি বলা হয়? যৌগিক পদার্থ। যেমন আমরা এটা উদাহরণ দিতে পারি কার্বন ডাই অক্সাইড। আমরা যদি কার্বন ডাই অক্সাইডকে ভাঙি তাহলে কার্বন ও অক্সিজেনের দুইটি পরমাণু পাবো। তাহলে পরমাণুটা কি আমাদের? পরমাণুটা হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে। যেমন নাইট্রোজেনের পরমাণুতে নাইট্রোজেনের ধর্ম বিদ্যমান থাকে। আর অণু কি? অণু হলো দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে কি রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে কি বলা হয়? অণু। যেমন ধরো আমাদের এখানে অক্সিজেন দেওয়া আছে এবং নাইট্রোজেন, এগুলো কিন্তু আমাদের রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে আমাদের অক্সিজেন এবং নাইট্রোজেনের অণু গঠন করেছে। আশা করি এই যে বেসিক গুলো আছে তোমরা এটা ভালো করে বুঝতে পারছো। আমরা চলো আরো কিছু বেসিক সম্বন্ধে ধারণা নিই। চলো আমরা আরো কিছু বেসিক সম্বন্ধে এখন ধারণা নিই। এখন আমরা শুরু করব পরমাণু মডেল থেকে। পরমাণু মডেলের প্রথমে দুইটি মডেল আমাদের দেওয়া আছে বইয়ে। একটা হলো রাদারফোর্ড পরমাণু মডেল আর একটা হলো বোর পরমাণু মডেল। তোমরা আশা করি রাদারফোর্ড পরমাণু মডেলটা সবাই জানো। তোমাদের বইয়ের মধ্যে কয়েকটি রাদারফোর্ড মডেলটা সম্পূর্ণ বর্ণনা করে দেওয়া আছে। এটা অবশ্যই তোমরা ভালো করে পড়বা। এটা এত বেশি কঠিনও না। এখানে জাস্ট আমাদের বিজ্ঞানের রাদারফোর্ড আমাদের নিউক্লিয়াসের অস্তিত্বটা প্রমাণ করছে, এবং ওখানে আমাদেরকে বলছে সৌরজগতের মধ্যে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘুরতেছে, ঠিক তেমনি আমাদের নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো বিভিন্ন ভাবে ঘুরতেছে। কিন্তু ওনারও কিছু এখানের মধ্যে সীমাবদ্ধতা ছিল তার মডেলে সীমাবদ্ধতা ছিল। তিনি চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর একটা তুলনা করছিল। কারণ আমাদের গ্রহ এবং সূর্যগুলো কি চার্জহীন বা চার্জ ছাড়া। এখন চার্জহীন বস্তুর সাথে চার্জ যুক্ত বস্তুর তুলনা আসলে যুক্তিযুক্ত না, সেজন্য তার এই সীমাবদ্ধতা ওখানে ছিল। এবং তার আরো কিছু সীমাবদ্ধতা আছে, এটা তোমরা একটু কাইন্ডলি পড়ে নিবা। আমরা বোর পরমাণু মডেলে চাই, কারণ আমাদের বেশিরভাগ সৃজনশীল আসে যে বোর পরমাণু মডেল থেকে। বোর পরমাণু মডেলে আমাদের দুটো সূত্র নিয়ে কাজ করা হয়েছে। উনি আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলে কিছু সীমাবদ্ধতা ছিল, এগুলো ত্রুটিগুলো সংশোধন করে উনি একটা মতামত প্রদর্শন করছে, যার জন্য তিনি নোবেল পুরস্কারও পেয়েছিল। চলো আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করি। বোর পরমাণু মডেলে দুটো সূত্র আছে। একটা হলো কৌণিক ভরবেগের সূত্র, যেটা হলো mvr ইকুয়াল ns ডিভাইডেড বাই 2 পাই, যেখানের মধ্যে আমাদের m হচ্ছে ইলেকট্রনের ভর, যেটার মান হলো 9.11 ইন্টু tan ইনভার্স 31
কেজি। তোমরা যদি গ্রাম এককে লেখো এটা হবে 10 ইনভার্স 28 হবে। আর আর হলো আমাদের এখানে ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ, বি হলো ইলেকট্রনের ব্যাগ এবং এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক, যেটার মান হলো h ইকুয়াল 6.626 ইন্টু 10 ইনভার্স 34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। তোমরা অবশ্যই এই মানগুলো একটু মুখস্থ রাখবা। কাইন্ডলি ইলেকট্রনের ভর এবং এটা যদি গ্রাম এককে লিখি আমি ইলেকট্রনের ভরটা, তাহলে আমার আসে 9.11 ইন্টু 10 ইনভার্স 28 কেজি। এগুলো আমাদের এমসিকিউতে, বিগত বছর এমসিকিউগুলোতে প্রচুর পরিমাণে আসছে। চলো আমরা এরপরে এন হলো যে প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা, মানে আমাদের মেইন যে প্রধান যে শক্তি স্তরটা আছে ওইটা নিয়ে আলোচনা। এটা কয়টা আছে এটা ওখানে তোমরা মূল অনুসারে তোমাদেরকে বার করতে হবে। আমরা যখন সৃজনশীল সলভ করাবো তখন তোমরা এই সূত্রগুলো সম্বন্ধে আরো একটু ভালো করে ধারণা পাবা। এরপরে যে আমাদের সূত্রটা আছে এটা হলো শোষিত শক্তি বা বিকিরিত শক্তি। আমরা যে বোর পরমাণু মডেলে আমরা দেখছি যখন একটা ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তখন তার কিছু শক্তি শোষিত হয় এবং শক্তি কিছু বিকিরিত হয়, এবং যখন আমাদের নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন কিছু শক্তি শোষিত হয়। এই শোষিত ও বিকিরিত শক্তির যে একটা সূত্র আছে সেটা হলো Hb ইকুয়াল Hc ডিভাইডেড বাই ল্যামডা, যেখানে c হলো আলোর বেগ। আলোর বেগের মান হলো 3 ইন্টু 10 মিটার পার সেকেন্ড। আর এখানে b হলো শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক। তোমরা এখানে যে বিটা দেখতেছিলা এটা ছিল ব্যাগের জন্য বিটা ইউজ করছে, কিন্তু এখানে যে বিটা আছে সেটা আসলে শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্কের জন্য ইউজ করা হয়েছে। আর আমরা জানি কম্পাঙ্কের একক কি পার সেকেন্ড, বা আমরা এটাকে হার্জ বলতে পারি, এখানে হার্জ লেখা যায়। এগুলো আমাদের এমসিকিউ তে আসবে। ল্যামডা হলো শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য এবং এটার একক কি মিটার। চলো এখন আমরা আমাদের পরের টপিকে যাই। এখন আমরা শুরু করব শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। এটা শুরু করার আগে আমরা কিছু বেসিক এটা সম্বন্ধে জেনে নিই। এখানে আমাদের শক্তি স্তর হলো, আমরা কিছুক্ষণ আগে বলছিলাম শক্তি স্তর হলো n, আর এটাকে যে আন্ডারে ভাগ করা হবে সেগুলোকে উপশক্তি স্তর বলা হয়। সেটা হলো উপশক্তি স্তরকে আমরা L দ্বারা প্রকাশ করব। এখন L এর মান আসলে n এর মানের উপর নির্ভরশীল। n এর মান যদি 1 হয়, মানে n এর যে কোনো একটা মানের জন্য, মানে প্রধান শক্তি স্তরের মান যেটাই হোক, আমাদের L এর মান হবে যে 0 থেকে n-1 পর্যন্ত হবে। আমরা একবার রিপিট করি, n এর যে কোনো মানের জন্য L এর মান 0 থেকে n-1 পর্যন্ত হবে। মানে আমার যদি n এর মান 2 হয়, n এর মান যদি আমার এখানে 2 হয়, তাহলে n এর মান তখন কি হবে 2 - 1, বা সেটা আমি 1 বলতে পারি। বুঝছো? এখন এটাতে আমরা জানছি যে L এর মান, L এর মানকে কিছু আমরা প্রতীক দ্বারা বা চিহ্ন দ্বারা প্রকাশ করব। L এর মান যদি আমাদের 0 আসে তাহলে আমরা কি দ্বারা প্রকাশ করব? আমরা S দ্বারা প্রকাশ করব। আবার L এর মান যদি আমাদের 1 আসে তাহলে আমরা P দ্বারা, এবং 2 হলে আমরা D দ্বারা, এবং যদি এটার মান, একটু মিস্টেক হয়েছে, এটা D এর মান যদি আমাদের 3 হয়, তো L এর মান 3 হলে এটা হবে যে F। L এর মান 3 হলে আমাদের মানটা হবে যে F। আশা করি তোমরা এটুকু বেসিকটা বুঝছো। আমরা আরেকটু বেসিকটা পড়ি। শক্তি স্তরে আমরা যদি প্রধান শক্তি স্তর যেটা আছে এটার মোট একটা ইলেকট্রন সংখ্যা বার করতে চাই, তাহলে আমাদের যে সূত্রটা আছে সেটা হলো 2n²।
এটা বিগত বছরে প্রত্যেকবারে আমাদের বেশি বেশি করে এই টপিকটা থেকে যতবারই অঙ্ক এমসিকিউ আসছে, এটা থেকে একটা না একটা এমসিকিউ আসছেই। আর অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা যদি আমাদের নির্ণয় করতে বলে, তাহলে হবে যে 2 × 12 + 1। এই দুটো কিন্তু একটু ব্যতিক্রম আছে। প্রথমটা হলো শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা, আর দ্বিতীয়টা হলো অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা। এখন আমরা আরেকটু কিছু জেনে নিই এটা সম্বন্ধে, শক্তি স্তর সম্বন্ধে। n এর মান যদি আমাদের 1 হয়, তাহলে l এর মান হবে 0, যেটা আমরা ওই সূত্রটা থেকে জানতে পারি। আমরা কিছুক্ষণ আগে বলছি n এর যে কোনো মানের জন্য n এর মান 0 থেকে n-1 পর্যন্ত হবে। এখন n এর মান যদি আমাদের 1 হয়, তাহলে আমরা যে সূত্রতে বসাই n-1, তো আমার n এর মান আছে 1, 1 - 1 = 0 হবে আমাদের। তাহলে আমার n এর মান যদি 0 হয়, ওটার জন্য কি হবে, একটি অরবিটাল থাকবে। একটা অরবিটালকে আমরা কিছুক্ষণ আগে পড়ছি 0 হলে আমরা s দ্বারা প্রকাশ করতে পারবো, তাহলে আমরা এটাকে লিখতে পারবো 1s। আর 2 এর ক্ষেত্রেও সেম। আর এখন দেখো আমরা এভাবে ভাগ করি 5 এর ক্ষেত্রে n এর মান যদি 5 হয়, তাহলে দেখো আমাদের 4টা অরবিটাল আছে, সরি এখানে 5টা অরবিটাল আছে। n এর মান 5 এর জন্য আমাদের অরবিটাল সংখ্যা 5টা। ওখানে অরবিটাল সংখ্যা 5টা হলো আমরা এখানে শুধু 4s, 4p, 4d এবং 4f এই চারটাই আমাদের অরবিটাল ব্যবহার হবে। কারণ এই চারটার মধ্যে আমাদের অরবিটালের যে ইলেকট্রন গুলো থাকে, যতটুকু ইলেকট্রন ধারণ ক্ষমতা থাকে, সম্পূর্ণ আমাদের পূরণ হয়ে যায়। তাই আমাদের আর কোনো অরবিটালের প্রয়োজন হয় না। সেই জন্য আমাদের এই চারটা অরবিটালই ব্যবহার হয় না, আমাদের এই চারটা অরবিটালই ব্যবহার হয়। এখন আমরা চার্টের দিকে চলে যাই, চলো। এখন আমাদের এই চার্ট, এরকম চার্ট আমাদের তোমরা দেখতে পাবা প্রত্যেক বছর একটা না একটা এরকম কোয়েশ্চেন থাকে, যেখানে এই চার্টের একটা অঙ্ক করতে দেয় তোমাদেরকে, যেখানে তোমার একটা যৌগ দেয়া থাকে বা একটা মৌল দেয়া থাকে, যেটা শক্তি স্তর থাকে, আমাদের বিভিন্ন শক্তি স্তর থাকে। ওইটার বলতে গিয়ে এরকম চার্ট আকারে বার করতে বলে, যে উপশক্তি স্তর বার করতে বলে, অরবিটালের প্রতীক সহ অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা, শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা, এগুলো সবই বার করতে বলে। তখন আমরা কি করব, এখন আমরা আমাদের শক্তি স্তরের মান যদি 1 থাকে, তা আমরা ফার্স্টে এই টেবিল আকারে ছেড়ে দেবো। আমি জাস্ট দুইটা শক্তি স্তর নিয়ে আলোচনা করতেছি, আর বাকিগুলো তোমাদের বইয়ে চারটা সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা যাতে একটু দেখে নিও। সম্পূর্ণ বেসিক সেম, জাস্ট আমি দুইটা নিয়ে আলোচনা করতেছি, আর ওগুলো সেম ভাবেই হবে। এখন শক্তি স্তর যদি আমাদের 1 হয়, তাহলে উপশক্তি স্তর হবে, উপশক্তি স্তরের নামটা কি, আমাদের উপশক্তি স্তরকে আমরা L দিয়ে চিনি। তাহলে শক্তি স্তর 1 এর জন্য আমরা কিছুক্ষণ আগে জানছি n এর মান 1 হলে l এর মান হবে n-1, বা আমি এটা লিখতে পারি 1 - 1 = 0। আর 0 এর জন্য আমি এখানে দেখা যাচ্ছে 0 যদি l এর মান যদি আমার 0 হয়, তাহলে আমার অরবিটালের নাম হবে কি, s অরবিটাল। এবং অরবিটালকে আমি অরবিটালের প্রতীক লিখতে পারি কি, 1s। 1s কি জন্য লিখছি, কারণ আমার এটা প্রথম অরবিটালের প্রথম শক্তি স্তরের অরবিটাল। এখন যদি আমি এটাতে আমার সূত্রটা প্রয়োগ করে অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার কথা এটা যে আমি প্রকাশ করি, 2 × 12 + 1। এখন আমি একটু উপরে আমি গাণিতিকটা লিখি, 2 × 12 + 1। এখানে যদি আমি মানটা বসাই, তাহলে আমার n এর মান কত, 0। 2 × 0 + 1। এখন এটার মান তো আমাদের 0 হবেই, 2 × 0 তো মানটা 0ই হবে। তাহলে আমার এখানে আর 1 বাকি থাকতেছে, তাহলে 2 × 1 সমান আমার কত হচ্ছে, 2। তাহলে দেখতে পাচ্ছ আমাদের মোট ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে, 2। এবং শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা যখন আমাদের বার করতে বলবে, তখন আমাদের সূত্রটা কি, এখানে নিচে দেওয়া আছে আমাদের
শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা আমাদের 2 ইন্টু 12, সরি 2 ইন্টু 2 n স্কয়ার। এটা এখন দেখো আমার n এর মান কি, এই সিরিয়ালের মধ্যে আমার n এর মান হলো 1। তাহলে আমি যে সূত্রের মধ্যে বসাই 2n স্কয়ার, তাহলে আমার এখানে 2 ইন্টু 1 স্কয়ার, তো 1 স্কয়ার মান তো আমার 1 ই হবে। তো 2 ইন্টু 1 ইকুয়াল কত হবে? 2। আলটিমেটলি 2 এ আসতেছে আমার आंसर। আমরা যে দ্বিতীয় শক্তি স্তর নিয়ে এইভাবে আলোচনা করি, আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় শক্তি স্তরের জন্য n এর মান কি হবে? 2 মাইনাস 1 ইকুয়াল কত? 1। এবং 1 কে আমি কিভাবে লিখতে পারি? 1 কে চাইলে আমি 0 1 আকারে লিখতে পারি। আমি 1 কে চাইলে 0 1 আকারে লিখতে পারি। অরবিটালের জন্য, অরবিটালের সুবিধার জন্য আমি 0 1 আকারে লিখতে পারি। এখন ওই অরবিটাল যেটা ছিল 0 আর 1 আকারে যে আমি 1 টাকে প্রকাশ করছি, কারণ 0 0টা n এর মান অনুসারে আমার অরবিটালের নাম কি? এটা 0টা s, এবং p এর মান 1 এর মানটা হলো p। এবং এটা যদি আমি প্রতীক দিতে চাই, অবশ্যই এটার আগে আমার, প্রত্যেকটার আগে আমার শক্তি স্তরটা লিখতে হবে। তো শক্তি স্তর যখন দ্বিতীয় শক্তি স্তর, তাই আমি এটার প্রতীক লিখবো কি? 2s, এবং এরপরে লিখবো 2p। এবং একই সূত্র অনুসারে আমি অরবিটালের যে সূত্রটা ছিল, অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা 2 × 12 + 1, এটা যদি আমি এখানে প্রয়োগ করি, তাহলে আমার আগেরবারের মতো आंसर আসবে কত? 2। আর এখন p অরবিটালের জন্য তো আমার n এর মান 1, তাহলে আমি একটু আরেকবার সূত্রটা লিখি, 2 × 2s + 1। এখন যদি আমি এখানে 1 টা বসাই, 2 × 1 + 1, তাহলে কত? 2 × 1 সমান তো আমার 2 হবে, আর +1, যদি 2 + 1 = কত? 3। 2 × 3 সমান কত? 6। একটুখানি তোমরা যদি আসলে বুঝো, এটা আসলে অনেক সহজ। এগুলোতে অনেক নাম্বার তোলা একটু সহজ ব্যাপার, কিন্তু আবার এটা না বুঝলে এটা অনেকের কাছে এটা কঠিন হয়ে যায়। এখন আমরা এদিকে শক্তি স্তরের দিকে যাই। শক্তি স্তরে আমার সূত্রটা কি? শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্রটা হলো 2n²। এখন আমি ফার্স্টে দেখি আমার আসলে ওই দুটো ইলেকট্রন মিলে আমার আনসারটা আসে কিনা। আগে দুটো অরবিটালে ইলেকট্রন যেটা পাইছি সেটা হলো 2 আর 6। 2 আর 6 যদি আমি একসাথে যোগ করি, তাহলে আমি 8 পাচ্ছি। তাহলে আমি দেখি আমার দ্বিতীয় শক্তি স্তরে আসলে কি 8টা ইলেকট্রন আছে কিনা। আমার সূত্র অনুসারে যে আমি প্রয়োগ করি 2n², এটা যদি আমি প্রয়োগ করি 2 ইন্টু, আমার এখন n এর মান কত? 2 × 2, আর স্কয়ার যদি আমি করি 2² সমান কি? 4। 2 × 4 ইকুয়াল কত হবে আমার? 8। তাহলে আমি যদি অরবিটালে মোট যে ইলেকট্রন আছে এটা যোগ করি, আমি সেম आंसर পাবো। আর আমি যদি সূত্রটা ডাইরেক্ট প্রয়োগ করি, আমি आंसर পাচ্ছি। বেটার হবে চার্টের মধ্যে তুমি এই সূত্রটা ব্যবহার করে বার করো, কারণ আলটিমেটলি আমার চার্টে দেখাতে হচ্ছে আমার সূত্রগুলো কিভাবে প্রয়োগ হচ্ছে। এখন চলো আমরা পরমাণু ইলেকট্রন বিন্যাসের যে নীতিটা আছে ওইটা এখন করানো শুরু করি। চলো এখন আমরা পরমাণু ইলেকট্রন বিন্যাসের নীতি নিয়ে আলোচনা করি। পরমাণু ইলেকট্রন বিন্যাসের নীতি জানার প্রথমে আমরা তোমাদের বইয়ে যে একটা চার্ট আছে ওটা নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমে আমাদের এটা জানার আগে আমাদের s অরবিটাল নিয়ে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম। s অরবিটালে আসলে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2, এবং p অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 6, এবং d অরবিটালে ধারণ ক্ষমতা হলো 10, এবং f অরবিটালে 14।
এখন আমরা একটা পরমাণু যখন আমাদের পারমাণবিক সংখ্যা দেওয়া থাকবে, আমরা যখন এটাকে ইলেকট্রন বিন্যাসের নীতি অনুসারে এটাকে বিন্যাস করব, তখন আমাদের একটা সিকোয়েন্স লাগবে যে আমাদের এক কোনটার পর কোন অরবিটালের পর কোন অরবিটালে আমাদের ইলেকট্রন গুলো পর্যায়ক্রমে সাজানো থাকবে। এটার জন্য আমাদের এই সারণীটা অনুসারে আমরা ইউজ করতে পারি পরীক্ষা হলে। এই টাইপের এইটা সৃজনশীলে যেরকম হেল্প করে প্রচুর পরিমাণে, আর আমাদের এমসিকিউ তো এটা প্রচুর পরিমাণে কাজে লাগে। তোমরা এগুলো এগুলো সর্বোচ্চ এস অরবিটাল, পি অরবিটাল এবং ডি অরবিটাল এবং এফ অরবিটালের এদের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, এটা একটু মনে রাখবা, কারণ এটা বিগত বছর অনেকবার এমসিকিউ তে আসতে দেখা গেছে। তাহলে আমরা আমাদের যে সারণীটা ছিল এটা নিয়ে শুরু করি। চারটা আমাদের প্রথমে ইলেকট্রনটা যাবে কোথায়? 1s অরবিটালে বা প্রথম শক্তি স্তরের s অরবিটালে। এরপরে যাবে যে 2s এ, এরপরে যাবে যে 2p, 2p থেকে শুরু হবে, তারপর 3s আসি শেষ হবে। এবং এরপরে ইলেকট্রনগুলো যাবে যে 3p, 3p তে যায়, এরপরেরটাতে যাবে 4s এ ইলেকট্রন যাবে। 3p তে যদি পূর্ণ হয়ে যায় তারপর 4s এ যাবে। এরপরে যাবে যে 3d, এরপরে যাবে যে 4p, এরপরে যাবে যে 5s এ। এরকম করে বাকিগুলো সেম আমাদের একই নিয়মে ইলেকট্রন গুলো প্রবেশ করবে পর্যায়ক্রমে। আমাদের পারমাণবিক সংখ্যার পূর্ণতা অনুসারে আমরা আরেকটু দীর্ঘায়িত করতে পারবো। আপাতত এই সিকোয়েন্সটাই মনে রাখো, কারণ এই সিকোয়েন্সটা আর বাকি অঙ্কের ক্ষেত্রে সেম আছে তোমাদের ক্লাস 9-10 এ। আর এর থেকে বেশি কোনো সৃজনশীল আসবে না। হাইস্ট তোমাদের আসবে যে 4s, 4s অথবা 4p, 4d পর্যন্ত। এর বেশি আসতে দেখা যায়নি বিগত বছরের সৃজনশীলগুলোতে। হাইস্ট 5s পর্যন্ত আসতে পারে, যদি আসে তাহলে 5s পর্যন্ত আসে। তাহলে আমরা একটা ইলেকট্রন বিন্যাস দেখি। আমরা জানি পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 19। পারমাণবিক সংখ্যা যখন 19 হবে, আমরা এটাকে এই সিকোয়েন্স অনুসারে প্রথমে আমরা এটাকে সাজাবো। প্রথমেই বলছিলাম আমার প্রথম যে ইলেকট্রন গুলো যাবে কোথায়? 4s অরবিটাল, 1s অরবিটালে। এখন s অরবিটালের ধারণ ক্ষমতা আমি কিছুক্ষণ আগে বলছিলাম ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2। তাহলে এখানে 1s2। একইভাবে এরপরে যাওয়ার কথা 2s2 তে, এরপরে 2s2 আসবে, এরপরে 2p6, 3s2, 3p6, 4s1 পর্যন্ত যাবে আমার হাইস্ট। তাহলে দেখো আমার 19টা কিন্তু এখানে পূর্ণ হয়ে গেছে, সেজন্য আমার আর কোনো অরবিটাল প্রয়োজন নেই। আমার এই পরমাণুটার জন্য বা এই মৌলটার জন্য আর কোনো অরবিটাল প্রয়োজন নেই। কিন্তু এর ক্ষেত্রে কিছু ব্যতিক্রম দেখা যায়। যেমন ব্যতিক্রমের মধ্যে আমাদের ক্রোমিয়ামে ব্যতিক্রম দেখা যায়। আমাদের এই সূত্র অনুসারে আমাদের 4s অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করার কথা, এরপরে 3d তে। এটা অনুসারে যদি আমরা ফলো করি, আমাদের এরকম গঠন আসার কথা ছিল 2s2, 3p6, 4s1, সরি 4s2 এবং 3d4 আসার কথা ছিল। কিন্তু এরকম আসে নাই, কারণ হলো আমাদের আমাদের পূর্ণ অরবিটাল এবং অর্ধপূর্ণ অরবিটাল গুলো আমাদের সুস্থিত থাকে। এটা আমাদের যে আমরা জানি আমাদের মৌলগুলো নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস গঠন অর্জন করতে চায় বা সুস্থিত হতে চায়। যখন তারা ওদের পূর্ণ অরবিটাল পূর্ণ থাকে ওদের, তখন ওরা সুস্থিত আয়ন হিসেবে থাকে। প্রত্যেকটা মৌল এরকম সুস্থিত আয়ন হিসেবে থাকতে চায় অথবা মৌল হিসেবে থাকতে চায়। সেজন্য এই ইলেকট্রন বিন্যাসে একটু ব্যতিক্রম দেখা গেছে যে আমার 4s থেকে যে 4s এর মধ্যে যে দুইটা ইলেকট্রন ছিল, এখান থেকে একটা ইলেকট্রন আমার 3d তে চলে গেছে, যে ওখানে 3d5 হয়ে গেছে, এবং যেখানে 4s2 হওয়ার কথা ছিল সেখানে 4s1 হয়েছে। এখন তোমরা হয়তো বলতে পারো যে এখানে 4s অরবিটাল তো আমার আগে হওয়ার কথা ছিল, কিন্তু এখানে 3d তে কি জন্য হয়েছে? আর এইটা হওয়ার কারণ হলো যে আমরা ইলেকট্রন বিন্যাসের জন্য আমরা এটাকে একটু সাজায় লিখতে হয় এটাকে। 3d অরবিটাল যখন সবগুলো একসাথে হয়ে যায়, তখন আমরা এটাকে একত্রে লিখে ফেলি। এখানে তো 3d অরবিটাল একসাথে ছিল না, দুইটা শুধু একসাথে ছিল,
এরপর 4s অরবিটাল জাস্ট একটা অরবিটাল পূরণ করছে, এরপর কোনো অরবিটালে যাওয়ার কোনো প্রশ্ন আসে না। যখন চলে যাবে তখন আমরা একটু সাজানো সুবিধার্থে আমরা এটা একটু সাজাই দিচ্ছি জাস্ট। আশা করি ইলেকট্রন বিন্যাসের যে নিয়মটা আছে এটা তোমরা বুঝছো। এখন আমরা চলে যাব আইসোটোপের ক্ষেত্রে। আইসোটোপে যাওয়ার আগে আমরা ভর সংখ্যার একটা সূত্র আছে, এটা নিয়ে একটু আলোচনা করি। ভর সংখ্যার যে সূত্রটা আছে সেটা হলো প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এখন আমাদের যদি অঙ্কের মধ্যে আমাদের প্রোটন সংখ্যাটা কোনটা? প্রোটন সংখ্যা হলো আমাদের ধরো এখানে একটা হাইড্রোজেন ধরলাম, হাইড্রোজেনের উপরে 1 আছে, নিচে 1 আছে, উপরে 1 আছে, ঠিক আছে? হাইড্রোজেনের নিচে 1 উপরে 1 আছে। এই নিচে 1 যেটা আছে সেটা হলো ওর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। আমরা প্রোটন সংখ্যাকে আমাদের একটা মৌলের প্রোটন সংখ্যা যতটুকু, পারমাণবিক প্রোটন সংখ্যাকে আমরা পারমাণবিক সংখ্যা বলি। আবার আমরা জানি একটা মৌলের যতটুকু প্রোটন সংখ্যা থাকে ততটুকু ইলেকট্রন সংখ্যা থাকে। তবে এটা একটু ব্যতিক্রম হয় যখন একটা মৌল যৌগ গঠন করে, ইলেকট্রন আদান বা গ্রহণ করে, তখন তার ইলেকট্রনের একটু পরিবর্তন হয়, কিন্তু তার প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা, ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। যেরকম থাকে পূর্বে যেরকম থাকে, যৌগ গঠন হওয়ার পরেও ঠিক একই রকম থাকে। এখন দেখো আমরা আইসোটোপ নিয়ে আলোচনা করি। আইসোটোপ হলো সেই সকল পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদের একে অপরের কি বলা হয়? আইসোটোপ বলা হয়। যেমন হাইড্রোজেনের কয়টা আইসোটোপ আছে? হাইড্রোজেনের আমরা জানি, তোমরা হয়তো অনেকে পড়েছো, হাইড্রোজেনের বইয়ের মধ্যে দেওয়া আছে হাইড্রোজেনের 3টা আইসোটোপ দেওয়া আছে। হাইড্রোজেনের 3টা আইসোটোপ দেওয়া আছে। প্রথম আইসোটোপটি হলো যে পোট্রিয়াম, দ্বিতীয় আইসোটোপটি হলো ডিউটেরিয়াম এবং তৃতীয় আইসোটোপটি হলো টিউটেরিয়াম। এটার কারণ হলো আমাদের যে আইসোটোপ গুলো আছে, আমি প্রথমেই বলছিলাম প্রোটন সংখ্যা কোনো পরিবর্তন হবে না। একটা একটা আইসোটোপের কি আমাদের প্রোটন সংখ্যা ভিন্ন হয়েছে? প্রত্যেকটা আইসোটোপেরই কি প্রোটন সংখ্যা 1ই আছে আগের পূর্বের মতো, কিন্তু তাদের কি চেঞ্জ হয়েছে? তাদের ভর সংখ্যাটা একটু চেঞ্জ হয়েছে। ভর সংখ্যা চেঞ্জ হয়েছে যখন তাদের নিউট্রন সংখ্যাটা ভিন্ন হয়ে যাবে। আমাদের যদি একটা প্রোটন দেয়া থাকে বা একটা মৌল দেয়া থাকে, তাহলে আমরা এটা থেকে খুব সহজেই আমাদের ভর সংখ্যা নির্ণয় করতে পারবো, প্রোটন সংখ্যা বা নিউট্রন সংখ্যা দিয়ে নির্ণয় করতে পারবো। ধরো আমাদের যৌগের মধ্যে এখানে দেওয়া আছে হাইড্রোজেনের 1 আর 1। একটু কিছুক্ষণ আগে বলছি নিচেরটা হলো যে কি প্রোটন সংখ্যা, উপরেরটা হলো এর উপরেরটা কি ভর সংখ্যা। এই ভর সংখ্যা আমরা যদি এখানে আমাদের ভর সংখ্যা আছে, প্রোটন সংখ্যা আছে, যদি আমাদেরকে নিউট্রন বার করতে বলে, তা আমরা যদি সূত্রের অনুসারে আমরা বসাই, আমরা প্রোটন সংখ্যাকে অপোজিট সাইডে পাঠিয়ে দিব, তাহলে আমার নিউট্রন সংখ্যা সমান হবে নিউট্রন ইকুয়াল, নিউট্রন সংখ্যাটা লিখি, নিউট্রন সংখ্যা ইকুয়াল আমাদের এখানে দেওয়া ছিল হাইড্রোজেনের 1 আর 1, প্রোটন সংখ্যা 1, ভর সংখ্যা 1। তাহলে আমি 1 - 1 যদি দিই তাহলে আমার নিউট্রন সংখ্যা আসে কত? 0 আসে। আশা করি তোমরা এটা ভর সংখ্যার যে সূত্রটা আছে এটাও বুঝছো। আর আইসোটোপ বলতে কি বোঝায়? আইসোটোপের ব্যবহার অনেকগুলো ব্যবহার আছে, যেটা আমরা এই অধ্যায়ের শেষে যখন যাব আমরা কৃষি ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে এটা অনেকগুলো ব্যবহার দেখব। চলো এখন আমরা আমাদের পারমাণবিক ভর ও আপেক্ষিক পারমাণবিক ভরের যে সূত্রটা আছে এটা নিয়ে কাজ করি। চলো, পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর এই টপিকটা থেকে প্রত্যেক বছর প্রচুর পরিমাণে কোশ্চেন আছে, এবং এই টপিকটা থেকে এমসিকিউ প্রচুর পরিমাণে আসে। সুতরাং এই টপিকটা আমরা একটু ভালো করে বুঝবো। আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সূত্র হলো যে প্রথমত আমাদের এটা সূত্র হলো যে আমাদের যে মৌলের যে পরমাণুর যে ভরটা আছে বা পারমাণবিক যে ভরটা আছে, এটাকে আমরা একটি কার্বন 12 যে কার্বনের যে আইসোটোপ গুলো আছে, 3টা আইসোটোপ, সেটার মধ্যে কার্বন 12 যে আইসোটোপটা আছে সেটা পারমাণবিক ভরের
1/12 অংশ বা 1/12 অংশ আমরা যখন এই অংশটুকু নিব, তো এই অংশটাকে দিয়ে যখন ভাগ করব তখন আমরা ওই মৌলটার আপেক্ষিক পারমাণবিক ভর পাবো। তাহলে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ সমান কত? এটার মান কত? এটার মান হলো যে 1.66 ইন্টু 10⁻²4 গ্রাম। যেমন আমরা যদি উদাহরণ দেই, অ্যালুমিনিয়ামের একটি পরমাণু ভর কত? অ্যালুমিনিয়ামের একটি পরমাণু ভর হলো 4.482 ইন্টু 10⁻23 গ্রাম। এখন যদি আমাদেরকে প্রশ্নের মধ্যে এরকম দেওয়া থাকে, আমাদের পরমাণুর ভরটা দেওয়া থাকে, আমাদেরকে বার করতে বলে কি? বার করতে বলে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর বার করতে বলে। এই মানটা তোমরা সবসময় মুখস্থ রাখবা। কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ, 1/12 অংশ থেকে এটাকে তোমরা মুখস্থ রাখবে। এটা এমসিকিউ তো আসবে, অনেক সময় এটা এমসিকিউ তে সরাসরি দিয়ে দেয়, আর এটা আমাদের এমসিকিউ তে ক্যালকুলেশনও অনেক সময় ইউজ হয়। এখন কার্বন 12 আইসোটোপের যখন আমরা পারমাণবিক ভর বার করব, তখন আমরা কি আমাদের সূত্র অনুসারে কি জানি? একটা মোলের পরমাণুর ভর, পরমাণু ভরটা আমাদের দেওয়া আছে কত? 4.482 ইন্টু 10⁻28 গ্রাম। এরপর এটাকে কত দিয়ে ভাগ করতে বলছে? কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশকে। তাহলে এটার মান কত? 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। তো আমরা যখন এটা ক্যালকুলেশন করব, আমরা এটার মান কত পাবো? 27। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর আমরা পেয়ে গেছি কত? 27। এখন যদি কোনো অঙ্কে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভরটা আগে থেকে দেওয়া থাকে, এবং আমাদের তো কার্বন 12 আইসোটোপের মানটা তো মনেই থাকতে হবে, এটা 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। তার আগে আমরা যাওয়ার আগে আমি বলতে চাচ্ছি, এখানে কোনো একক হবে না, কারণ আমাদের উপরেও গ্রাম আছে, নিচেও গ্রাম আছে। একক দুইটা গ্রাম, যখন গ্রাম গ্রাম এই দুইটা কাটাকাটি চলে যাবে, সেজন্য এটার কোনো আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই। এখন যদি আমাদের কোনো অঙ্কে যদি আমাদের বলে, বা কোনো এমসিকিউ তে আমাদেরকে যদি বলে যে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভরের মানটা দেওয়া আছে, আপেক্ষিক পারমাণবিক ভরের মানটা যদি আমাদের দেওয়া থাকে, আর আমাদের কার্বন 12 আইসোটোপের মানটা আমাদের মনে আছে, তাহলে আমাদেরকে যদি বার করতে বলে পরমাণুর ভরটা বার করতে বলে, তখন আমরা কি করব? তখন জাস্ট আমি কি করব, এই কার্বন 12 আইসোটোপের মানটাকে দিয়ে আমি আপেক্ষিক পারমাণবিক ভরকে আমি জাস্ট গুণ করে দিব। তোমরা সূত্রে দেখতে পাচ্ছ এটা এখানে ভাগাকার আছে। তাহলে আমি যদি এটা ওই পাশে নিয়ে যাই, আপেক্ষিক পারমাণবিক সাথে এটা ওই পাশে নিয়ে যাই, ওই স্থানে ইকুয়াল ওই পাশে, তাহলে এটা কি হয়ে যাবে? গুণাকার হয়ে যাবে। তাহলে আমরা যদি এই অঙ্কটার ক্ষেত্রে দেখাই, 27 কে যদি আমি 1.66 ইন্টু 10⁻24 দিয়ে গুণ করি, তাহলে আমার মান কত আসে? আমার মান আসে 4.482 ইন্টু 10⁻23 গ্রাম। আশা করি এই টাইপের থেকে তোমাদের আর কোনো কোয়েশ্চেন আসলে, আশা করি কোনো এমসিকিউ যদি আসে, তোমরা দ্রুত আনসার করবা। দ্রুত আনসার করার জন্য তোমাদের উচিত প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করা এবং সিনসি প্র্যাকটিস করা। আমরা এরপরে আমরা কিছু এইটা নিয়ে আমরা আরেকটা আরো কতগুলো ক্লাস আনবো, যেগুলোতে আমরা এই সৃজনশীলে কি কোন টাইপ থেকে সৃজনশীল আসতে পারে, কোন টাইপ থেকে আমাদের এমসিকিউ আসতে পারে, ওগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলো এখন আমরা আমাদের এর পরের টপিকে যাই। চলো এখন আমরা আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয় করি। আইসোটোপের শতকরা হার থেকে আমাদের মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয় করার ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, যেটা গড় আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র নামে পরিচিত। এখানে যখন আমাদেরকে একটা মৌলের শতকরা হার দেওয়া থাকবে, তখন আমাদের এই সূত্রটা প্রয়োগ করা হবে।
যেখানে মধ্যে এখানের মধ্যে পিটা যেটা দেখতেছো তোমরা, পিটা হলো আসলে মোলের যে আইসোটোপ গুলো আছে, ভিন্ন ভিন্ন আইসোটোপ, আইসোটোপের ভর সংখ্যাগুলো, এবং এমটা হলো ওই 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 আইসোটোপটার যে পার্সেন্টেজটা আমাদের দেয়, শতকরা যে পরিমাপটা দেওয়া আছে ওই অংশটুকু জাস্ট হলো যে এখানে এম। আর কিউ হলো অপর আইসোটোপের ভর সংখ্যা, এবং এন হলো অপর আইসোটোপের শতকরা পরিমাণ। এখন যদি আমরা যেমন ধর আমাদের একটা উদাহরণ দেওয়া আছে এখানে, প্রকৃতিতে ক্লোরিনের দুইটা আইসোটোপ দেওয়া আছে, প্রকৃতিতে ক্লোরিনের দুইটা আইসোটোপ আছে। প্রকৃতিতে প্রাপ্ত ধরো আমরা ক্লোরিনের যে আইসোটোপ গুলো আছে, একটা ধরলাম ক্লোরিনের ভর সংখ্যা 35, আর একটাতে ক্লোরিনের ভর সংখ্যা 37। এগুলো শতকরা পরিমাপ দেওয়া আছে কত, 75, আর একটা দেওয়া আছে 25। আমরা যদি এই সূত্র অনুসারে এটাকে এখানে বসাই, 75 ইন্টু 75, সরি 35 ইন্টু 75, আর 37 ইন্টু 25 ডিভাইডেড বাই কত, 100। যদি আমরা এটা ক্যালকুলেশন করি আমরা পাচ্ছি কত, 35.5। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের পরীক্ষা হলে তো সবসময় আমাদের এই সূত্রটা থাকবে, এরকমই গঠন থাকবে, যেমন তো কোনো কথা না। আমাদেরকে যেরকম এখন আমাদের পার্সেন্টেজ দেওয়া আছে, এখন আমাদেরকে বার করতে বলছে কি আপেক্ষিক গড় মানটা আমাদের বার করতে বলছে। এখন যদি পরীক্ষায় আমাদের আপেক্ষিক গড় মানটা যদি দেওয়া থাকে, এবং আমাদেরকে যদি পার্সেন্টেজটা বার করতে বলে যে কোন আইসোটোপে শতকরা পরিমাণ কত, সেটা বার করতে বলে, তখন আমরা কি করব? আশা করি এই অংশটা তোমরা তুলে নিয়েছো, আমি আর বাকি অংশটা করতেছি, দাঁড়াও আমি জাস্ট ক্যালকুলেশনটাই করে দিচ্ছি, আর বাকি কথাটা তো ওখানে আছে। আমরা প্রথমত ধরে নিব এখানে যেটা দেওয়া আছে কপার, এখানে দেওয়া আছে একটা কপারের ভর দেওয়া আছে 63, আর একটা 65, 63 আর একটা কত 65, কপারের ভর 65 আইসোটোপ। এখন আমরা প্রথমত প্রথমটা ধরে নিব x%, দ্বিতীয়টা ধরে নিব 100 মাইনাস x%। এটা ধরে আমরা কি করবো, এখানে মান বসাবো। আর আমাদের গড় আপেক্ষিক পারমাণবিক ভরের মান কত দেওয়া আছে, গড় আপেক্ষিক পারমাণবিক ভরের মান আমাদের দেওয়া আছে যে 63.5। ভর সমান 63.5। এখন জাস্ট আমরা এটাকে ক্যালকুলেশন করব। তেষট্টি ইন্টু এক্স প্লাস 100 মাইনাস এক্স ইন্টু কত 65, 65 বলতে পারো তোমরা। এটাকে যদি আমি 100 দিয়ে ভাগ করি, এবং এটার মান কত আমাদের দেওয়া আছে 63.5। এখন জাস্ট আমি ক্যালকুলেশন করব। এখন ফার্স্ট আমি এটাকে ওই পাশে গুণ করে দিলে আমার মানটা আসতেছে কত, এটা 63x, আর এটা আমি ক্যালকুলেশনটা যদি করে ফেলি, এটা হবে যে 6500, আর এটা মাইনাস কত 65x ইকুয়াল কত, আমি যদি এটাকে ওই পাশে অপোজিট পাশে পাঠাই দিই, এখানে আমার বার হয়েছে কত 6300। এখন দেখো আমার এখানে আমি পাচ্ছি কত 63x থেকে আমি যদি 65x বিয়োগ করি, তাহলে আমরা এখানে পাচ্ছি মাইনাস 2x। আর এখান থেকে আমি এটা যদি অপোজিট সাইডে পাঠিয়ে দিই, তাহলে এটা হচ্ছে
63 বা 6300 মাইনাস 6500। তাহলে এখানে আমি পাচ্ছি কত, মাইনাস 200 পাচ্ছি। আর দেখো এখানেও আমার মাইনাস আছে, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এই দুইটাই কাটাকাটি চলে যাবে। আমি কাইন্ডলি অঙ্কটা পাশে করে দিচ্ছি। 63.5 আমি এটা এই পাশে করাই দিই। তা আমার এখানে 2 বা 2x ইকুয়াল কত, 200 দেওয়া আছে আমার। তাহলে আমার এখানে কি, আমার কাজ হবে যে এখানে x ইকুয়াল কত আমার বার হচ্ছে, 100 বার হচ্ছে, 100%। x ইকুয়াল 63, x তারপর আমাদের যে মানটা আছে, আমরা এটা থেকে যে আমরা মান বার করতে চাই, চলো আমরা এটা ক্যালকুলেশনটা একটু সলভ করে ফেলি। এখানে একটা ভুল হয়েছিল, কারণ আমার এখানে 63.5 কে যদি আমি একসাথে গুণ করি তাহলে আমার আসতেছে এখানে 6350। তাহলে একটু ক্যালকুলেশনটা একটু ঠিক করে নিও তোমরা। 6350 থেকে যদি আমি 6500 যদি আমি বিয়োগ করি তাহলে আমার আসতেছে কত, এখানে 150 মাইনাস 150, আর মাইনাস মাইনাস তো এখানে কাটাকাটি চলে যাবে, মাইনাস মাইনাস এখান থেকে কাটাকাটি চলে গেলে আমার থাকতেছে যে এখানে 2x ইকুয়াল কত, 150। তাহলে আমি যদি এখানে আমার x এর মান লাগতেছে, তাহলে আমি এখানে কি উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করব, উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলে আমার আসতেছে কত, x ইকুয়াল 75। তাহলে আমি 75 পাইছি। আর এখন আমার থেকে আর লাগতেছে কোনটা, কপার। কপারের যে ভরটা ছিল 65 যে ভরটা ছিল এটার মান লাগতেছে। তা আমি এর পরের মানটা বার করে ফেলি। তাহলে কপার 63 যে ভরটা ছিল সেটার আমি মান পাইছি কত, 75%। আর এরপরে যদি আমি কপার 65 মানটা বার করতে চাই, তাহলে 100 থেকে আমি 75 বিয়োগ করে দিব, যে যেটা এখানে দেখতেই পাচ্ছিলাম, আমি প্রথমেই লিখছেন 100 মাইনাস x%, তাহলে আমি এখানে পাচ্ছি 25%। আশা করি এখন তোমাদেরকে যদি পার্সেন্টেজ দেওয়া না থাকে তোমরা পার্সেন্টেজ বার করতে পারবা। তাহলে তোমাদের একটু আগে ইনফরমেশন গুলো কালেক্ট করবে যে গড় আপেক্ষিক মান দেওয়া আছে কিনা। আর তোমাদের এখানে এগুলো তো দেওয়াই থাকবে, আইসোটোপের ভরগুলো আমাদের দেওয়াই থাকবে, তখন আমরা এভাবেও বার করতে পারবো। আর আমাদের যদি সবকিছু দেওয়া থাকে আর গড় আপেক্ষিক মান বার করতে, পারমাণবিক ভর বার করতে বলে, তাহলে আমরা ওইটাও পারবো। চলো এখন আমাদের লাস্টের যে অঙ্কটা আছে, আমরা লাস্ট টপিকটা নিয়ে একটু আলোচনা করি। আমাদের পারমাণবিক ভর থেকে আমরা আপেক্ষিক আণবিক ভরটা নির্ণয় করবো। চলো এখন আমরা আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয়ের ফর্মুলাটা একটু জেনে নিই। আপেক্ষিক পারমাণবিক ভর থেকে যখন আমরা আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করব, প্রথমত আমাদের পারমাণবিক ওই মৌলগুলোর পারমাণবিক ভরটা একটু জানিয়ে নিতে হবে। তাহলে দেখো আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে যখন H2SO4 এর আমাদের আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করতে বলবে, তখন আমরা কি করব, এটার প্রত্যেকটা অনুসংখ্যার সাথে আমরা পারমাণবিক সংখ্যাগুলো একটু যোগ করে দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনে এখানে দুইটা অণু আছে, দুইটি পরমাণু আছে, এখানে সরি দুইটি পরমাণু আছে। যখন আমরা হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, 1, তাহলে 1 এর সাথে যখন আমি তার পরমাণুর সংখ্যাটা যোগ করে দিব, তখন এখানে 2 পাচ্ছি আমি। আর এখানে আমাদের সালফারের পরমাণুর সংখ্যা একটাই আছে, তাই আমি পারমাণবিক সংখ্যার সাথে 1 গুণ করলাম না, 1 গুণ থাকবে এখানে। ক্যালকুলেশনের সময় তোমরা এটা তুললেও তুলতে পারো, না তুললেও নেই, সমস্যা নেই এটা। তাহলে এখানে 32, তারপর এখানে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 16, এখানে পরমাণুর সংখ্যা আছে 4,
আমি এগুলো গুণ করে আমি ক্যালকুলেশন যদি করি আমি এখানে পাচ্ছি 98। এখন আমাদের লাস্ট যে টপিকটা আছে তেজস্ক্রিয় আইসোটোপ, সেই তেজস্ক্রিয় আইসোটোপ আসলে কাকে বলে? কিছু কিছু আইসোটোপ আছে যাদের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভেঙে আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি নির্গত হয়, তাদের নিউক্লিয়াস থেকে এগুলো ই রশ্মিগুলো নির্গত হয়, তাদেরকে কি বলে? তেজস্ক্রিয় আইসোটোপ। তেজস্ক্রিয় আইসোটোপ পৃথিবীতে প্রায় এখন পর্যন্ত 3000 সংখ্যক আইসোটোপ সম্বন্ধে ধারণা পাওয়া গেছে। আর এগুলোর যে ব্যবহারগুলো আছে এগুলো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়, চিকিৎসা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, বিভিন্ন ধরনের আরো অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করা হয়, কৌশলের মান উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার হয়, তো আবার বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে এগুলো ব্যবহার হয়। তো এগুলো থেকে প্রচুর পরিমাণ আমাদের এমসিকিউ আসে। সুতরাং আমি আশা করতেছি তোমাদের এই অধ্যায়ে আর কিছু সমস্যা থাকবে না, থাকার কথা না। আমরা খুবই বেসিক অনুসারে এটা বুঝাইছি। বেশিরভাগ তোমরা ওই শতকরা, আপেক্ষিক বল নির্ণয় এবং তোমরা ইলেকট্রন বিন্যাস এগুলো একটু ভালো করে ফোকাস করবা। এই যে তোমরা একটু ভালো করে আয়ত্ত করতে পারো, আমাদের যে ম্যাথ গুলো করাইছি এগুলো যদি তোমরা ভালো করে আয়ত্ত করতে পারো, আশা করি তোমাদের সৃজনশীল এবং এমসিকিউ তে আর কোনো সমস্যা থাকার কথা না। আমরা এই শীঘ্রই এটা এই অধ্যায় নিয়ে খুব তাড়াতাড়ি আমরা একটা সৃজনশীল কম, তোমাদের 100% সৃজনশীল কমন আসার জন্য, এবং তোমাদের এমসিকিউ গুলো কোন টপিক থেকে আসে, কোন টাইপ থেকে আসে, এই টপিক গুলো নিয়ে তোমাদের জন্য একটা আমরা আরেকটা ক্লাস নিয়ে আসবো এই অধ্যায় নিয়ে। এই অধ্যায় ছাড়াও আমরা প্রত্যেকটা অধ্যায়ে এরকম একটা আলাদা করে ক্লাস নিয়ে আসবো। তোমরা চাইলে আমাদের ইউটিউবের প্লে লিস্ট থেকে এগুলো কালেক্ট করতে পারো, আমাদের ফেসবুক পেজেও এগুলো থাকবে। আশা করি তোমাদের এটা অধ্যায় ভালো লাগছে। সুতরাং নেক্সট ক্লাসে তোমাদের সাথে আরেকটা নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম, আশা করি ভালো থাকবে তোমরা।